Hello, Assalamu alaikum. Good morning, dear friends. I welcome you to my new YouTube channel, M. Rahman's English School. I hope you are all well by the grace of Allah. আমার মনে হয় আপনারা সবাই ভালো আছেন। আমি এই নতুন ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইংরেজি শেখানোর সামান্য প্রয়াস পেয়েছি মাত্র। সো আমার পরিশ্রম তো অগ্নি সার্থক হবে যখন আপনারা এই চ্যানেল থেকে উপকৃত হবেন। সো শুরু করছি আজকের নতুন পর্ব। সো বন্ধুরা, আমরা একদম শুরুতেই ইংরেজি সম্পর্কে যদি শুরু করতে চাই, তো ইংরেজিতে কথা বলার আসলে আমাদের যেখানে আমরা বাঙালি স্পিকাররা ইংরেজি যখন বলতে যাই থতমত খাই। তো আমরা মাস্টার্স পড়ি, অনার্স পড়ি, মাস্টার্স পড়ি, তারপরে ইংলিশে কথা বলতে পারি না, কারণ আমাদের প্র্যাকটিসের সমস্যা। আবার যদি প্র্যাকটিস থাকে আবার ভুলে যাই। সো আমরা একদম শুরু থেকে শুরু করব। আমরা ইংরেজিতে কথা বলার জন্য যে বেসিক আইডিয়াগুলো প্রথমে দরকার হবে, আমাদের ইংরেজিতে প্রথমে আমাদের সাবজেক্ট চিনতে হবে। একটা বাক্যের সাবজেক্ট চিনতে হয়। সো আমরা সাবজেক্টের সংজ্ঞাটা দেখি, একটি বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় অথবা যে ক্রিয়ার কাজ শেষ করে তাকে সাবজেক্ট বলে। যেমন দ্য বয় প্লেস ফুটবল, দ্য বয় প্লেস ফুটবল, এই সেন্টেন্সে লক্ষ্য করি, দ্য বয় প্লেস ফুটবল, ছেলেটি ফুটবল খেলে। কে ফুটবল খেলে? দ্য বয়। এখানে দ্য বয় হচ্ছে সাবজেক্ট। আবার দ্য ট্রি ইজ হাই, গাছটি উঁচু। কি উঁচু? গাছটি। কার সম্পর্কে বলা হয়েছে? দ্য ট্রি সম্পর্কে। সো গাছটি এখানে সাবজেক্ট। দ্য ম্যান টেক্স এ পেন, হু টেক্স এ পেন? দ্য ম্যান। সো দ্য ম্যান এখানে সাবজেক্ট, দ্য ম্যান এখানে কে? সাবজেক্ট। সো একটি বাক্যের সাবজেক্ট যদি আমরা শনাক্ত করতে পারি তাহলে আমরা ইংরেজিতে কথা বলা শুরু করতে পারবো। সো আমরা পরের অংশটা লক্ষ্য করি, ভার্ব। আমরা জানি ভার্ব হচ্ছে একটি সেন্টেন্সের প্রাণ। কোনো ভার্ব ছাড়া কোনো, মানে যদি সেন্টেন্সে কোনো ভার্ব না থাকে তো সেন্টেন্সটা অবশ্যই কোনো সেন্টেন্সই হবে না। সো আমরা ভার্ব সংজ্ঞাটা দেখি, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা অবস্থা নির্দেশ করা বোঝায় তাকে ভার্ব বলে। অন্যভাবে বলা যায়, কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু বলতে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে ভার্ব বলে। ইংলিশে যদি বলতে যাই, দ্য ওয়ার্ড হুইচ ইজ ইউজ টু সে সামথিং অ্যাবাউট এ পার্সন অর থিং ইন এ সেন্টেন্স ইজ কল্ড এ ভার্ব, অর দ্য ওয়ার্ড দ্যাট স্পিক্স অ্যাবাউট দ্য অ্যাকশন অর স্টেট অফ এ পার্সন অর থিং ইজ কল্ড এ ভার্ব। সো আমরা লক্ষ্য করলাম, কোনো কাজ করা বোঝানো অথবা কোনো অবস্থান নির্দেশ করা বোঝালেই তাকে ভার্ব বলে। ইংরেজিতে যাকে আমরা ভার্ব বলি, বাংলায় তাকে কী বলবো বন্ধুরা? ক্রিয়া, অবশ্যই। সো কোনো ব্যক্তি বা বস্তুর কিছু বলতে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকেও ভার্ব বলা হয়। আমরা যদি বলি রহিম এবং ফুটবল, এই দুটো, রহিম হচ্ছে ব্যক্তি আর ফুটবল হচ্ছে বস্তু, এই দুটো সম্বন্ধে আমরা বলতে চাই, সারাদিন যদি বলি দ্য রহিম ফুটবল, রহিম ফুটবল, নাথিং উইল বি আন্ডারস্টুড, কিছু কিন্তু বোঝা যাবে না বন্ধুরা। কেন বোঝা যাবে না? কারণ এখানে ভার্ব বলা হয়নি। যদি আমরা বলি রহিম প্লেস ফুটবল, রহিম ফুটবল খেলে, তাহলে কিন্তু এখানে প্লেস ভার্ব বলার কারণে সেন্টেন্সটা হয়েছে। সো রহিম প্লেস ফুটবল একটা সার্থক সেন্টেন্স হবে, কারণ এখানে ভার্ব আছে। দ্য ট্রি ইজ হাই, এখানে ইজটা ভার্ব। হি ইটস রাইস, এখানে ইটস হচ্ছে ভার্ব। অন্যান্য ভার্বগুলো যেমন হেল্প, টিচ, প্লে, ওয়াচ। সো ইংরেজিতে 5টা ফর্ম আছে ভার্বের, যে কোনো ভার্বের 5টা ফর্ম। আমরা এগুলো খুব গুরুত্বপূর্ণ নেই হতে, তারপরে আমরা একটু শুধু আলোকপাত করে নিই। V1, অর্থাৎ যে ভার্বের সাথে কিছুই যুক্ত থাকে না সে ফর্মকেও আমরা বলি V1 ফর্ম। ইট, হেল্প, টিচ, রিড, প্লে, বাই, সেল, শো। ইট মানে খাওয়া, হেল্প সাহায্য করা, টিচ শিক্ষা দেওয়া, রিড পড়া, প্লে খেলাধুলা করা, বাই কেনা, সেল বিক্রয় করা, শো দেখানো। সো এই ফর্মগুলোর সাথে কিছু যোগ নেই বন্ধুরা, শুধুমাত্র বেস ফর্ম বা আমরা V1 ফর্ম বলবো এগুলোকে। দ্বিতীয় ফর্মটা হচ্ছে এস বা ইএস যুক্ত ফর্ম। আমরা লক্ষ্য করছি ইটস, হেল্পস, টিচেস, রিডস, প্লেস, বাই, সেলস, শোস। এই ভার্বগুলোর সাথে এস বা ইএস যুক্ত আছে বন্ধুরা। সো এই ফর্মগুলোকে আমরা ভিএস আর ইএস ফর্ম বলছি। তৃতীয় ফর্মটাকে আমরা বলবো V2 ফর্ম অর পাস্ট ফর্ম, যেমন এইট, হেল্পড, টট, রিড, প্লেট, ফট, সোল্ড, শোট। এগুলো হচ্ছে ফার্স্ট ফর্ম। সো এগুলো অর্থ কেমন হবে বন্ধুরা? এইট মানে খেয়েছিল, হেল্প সাহায্য করেছিল, টট শিখিয়েছিল, রেড পড়েছিল, প্লেট খেলেছিল, বট ক্রয় করেছিল, সোল্ড বিক্রয় করেছিল, শোট দেখিয়েছিল। V3 অর ফার্স্ট পার্সন ফর্ম। 18 হেল্প, টট, রেড, প্লেট, বট, সোল্ড, শোট। এগুলো হচ্ছে V3 ফর্ম। দেন বিং অর আইনযুক্ত ফর্ম, অ্যাজ ফর এক্সাম্পল eating, helping, teaching, reading, playing, buying, selling, showing. সো বন্ধুরা এগুলো ছিল 5 ধরনের ভার্বের ফর্ম।
বাংলাতে আমরা অসংখ্য ফর্ম ব্যবহার করে থাকি, সো ইংলিশে মাত্র আমরা 5টি ফর্ম পাবো। এরপরে যে গুরুত্বপূর্ণ অপশনটা, যেটা ইংরেজিতে কথা বলার জন্য অবশ্যই আমাদের শেখা বা প্রয়োজন পড়ে, শেখার দরকার, সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কি বন্ধুরা? সাবজেক্ট যার সাহায্যে ক্রিয়ার কাজ শেষ করে তাকে অবজেক্ট বলে। সো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন, সাবজেক্ট যার সাহায্যে ক্রিয়ার কাজ শেষ করে তাকে অবজেক্ট বলে। দ্য বয় ফ্লাইস এ কাইট, দ্য বয় ফ্লাইস এ কাইট, হি ড্র্যাঙ্ক টি। সো ছেলেটি একটি ঘুড়ি উড়ায়, ছেলেটিকে উড়ায় একটি ঘুড়ি। যদি এখানে একটি ঘুড়ি না থাকে ছেলেটি কিছু উড়াতে পারে না, কারণ ওখানে আমরা যদি দ্য বয় ফ্লাইস বলি ছেলেটি উড়ায়, ছেলেটি তো উঠতে পারবে না বন্ধুরা। সো এখানে দ্য বয় ফ্লাইস এ কাইট যখন বলি ছেলেটি একটি ঘুড়ি উড়ায়, তখন সেন্টেন্সটা একটি সার্থক সেন্টেন্স হয়। আবার হি ড্র্যাঙ্ক টি, সে চা পান করেছিল। সো আমরা লক্ষ্য করলাম সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্টগুলো আমরা লক্ষ্য করলাম। সো বন্ধুরা আমার মনে হয় একটু রিপিট করে দেখলে আপনারা বুঝতে পারবেন। সো এখন আমরা একেবারে চলে আসলাম একদম সেন্টেন্সের ইংরেজি বলার একদম প্রথম ধাপে। আমরা রুল 1 দিয়ে শুরু করব। এখানে লক্ষ্য করছি বাংলা বাক্যের ক্রিয়াপদ। আমরা ক্রিয়াপদ জানি যে যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটাই ক্রিয়াপদ। যেমন আমি খাই, সে যায়, এখানে খাই, যায়, তিনি আসেন, এগুলো হচ্ছে ক্রিয়াপদ। তো ক্রিয়াপদের শেষে অ, ই, অন্তস্থীয় এ, এন প্রতি ক্রিয়াশীল যদি চিহ্ন যুক্ত থাকে তাহলে আমরা এই সেন্টেন্স স্ট্রাকচারটা অ্যাপ্লাই করব। এখানে সাবজেক্ট হিসাবে আমরা যখন ট্রান্সলেশন করতে চাবো তখন আই, উই, ইউ, দে, দ্য বয়েজ, এনি প্লুরাল সাবজেক্ট, যে কোনো প্লুরাল সাবজেক্ট বা বহুবচন কর্তার সাথে পরে, অথবা আই, উই, ইউ, দে, দ্য বয়েজ এই জাতীয় সাবজেক্টগুলোর পরে V1 যুক্ত ফর্ম ইউজ করব। হেল্প, টেক, রাইট, এখানে কিছু ভার্বের সাথে যোগ থাকবে না। কখন বন্ধুরা? আই, উই, ইউ, দে, দ্য বয়েজ। অন্যভাবে বলতে হয় ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন এবং থার্ড পারসন শুধুমাত্র প্লুরালের ক্ষেত্রে আমরা V1 যুক্ত ফর্মগুলো ব্যবহার করব। আর অন্য যে স্ট্রাকচারটি রয়েছে হি, শি, ইট, দ্য বয় একটি ব্যক্তি বা বস্তু বোঝালে অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্টের পর এস বা ইয়ের যুক্ত ভার্ব ব্যবহার করব, যেমন হেল্পস, টেক্স, গোজ। এরপরে আমরা অবজেক্ট ব্যবহার করব বা আদার ওয়ার্ড ব্যবহার করব। তো আমরা বন্ধুরা এখন সরাসরি ট্রান্সলেশনে চলে যাই। আমি একটি বই লিখি, আই রাইট এ বুক। আমরা একটি বই লিখি, উই রাইট এ বুক। তাহারা একটি বই লেখে, দে রাইট এ বুক। বালকেরা একটি বই লেখে, দ্য বয়েজ রাইট এ বুক। সে একটি বই লেখে, হি রাইটস এ বুক। ইহা একটি বই লেখে, ইট রাইটস এ বুক। ছেলেটি একটি বই লেখে, দ্য বয় রাইটস এ বুক। লোকটি এখানে আসে, দ্য ম্যান কামস হিয়ার। তাহারা এখানে আসে, দে কাম হিয়ার। আমি তোমাকে সাহায্য করি, আই হেল্প ইউ। সে তোমাকে সাহায্য করে, হি হেল্পস ইউ। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন হি, শি, ইট, দ্য বয় এই জাতীয় একজন ব্যক্তি বা বস্তু যাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে থাকি। সো বন্ধুরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা পরবর্তী আর একটা পর্বে পারসন নিয়ে কথা বলবো। সো আমরা লক্ষ্য করছি সে আমাকে সাহায্য, হি হেল্পস মি। তুমি সেখানে যাও, ইউ গো দেয়ার। আমার বাবা শাকসবজি বিক্রয় করেন, মাই ফাদার সেলস ভেজিটেবলস। আমি তোমাকে ইংরেজি শেখাই, আই টিচ ইউ ইংলিশ। আই টিচ ইউ ইংলিশ। সে তোমাকে ইংরেজি শেখায়, হি টিচেস ইউ ইংলিশ। আমরা পুকুরে সাঁতার কাটি, উইল সুইম ইন দ্য পন্ড। সে পুকুরে সাঁতার কাটি, হি সুইমস ইন দ্য পন্ড। তোমার বন্ধু প্রতিদিন সংবাদপত্র পড়ে, ইউর ফ্রেন্ড রিডস নিউজ পেপার্স ডেইলি। সো বন্ধুরা এই জাতীয় বাক্যগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ হি, শি, ইট, দ্য বয় এরকম যে কোনো একটি ব্যক্তি বা বস্তু যখন সাবজেক্ট হবে তখন ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করব। সো বন্ধুরা যেসব ভার্বের শেষে এস, ইএস, এস, ডাবল এস, এস ইস, জেড, এক্স, ও ইত্যাদি অক্ষর থাকবে সেই সব ভার্বের শেষে আমরা ইএস যোগ করব। যেমন আমরা লক্ষ্য করেছি বন্ধুরা সিএইচ যুক্ত আছে, এর পরে আমরা ইএস যোগ করেছি। আবার গো যদি থাকে সেখানে গোর সাথে আমরা ইএস যোগ করব। সো আমরা মোটামুটি একদম শুরু লেভেলেই কিন্তু এইভাবে আমরা ইংরেজি বলতে পারি বন্ধুরা, যদি আমরা ভার্ব চিনি, সাবজেক্ট চিনি, অবজেক্ট চিনি। সো বন্ধুরা আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এখন আমরা লক্ষ্য করি বাংলা বাক্যে হই, হয়, হন প্রভৃতি চিহ্ন ক্রিয়া হিসেবে থাকতে পারে বা নাও থাকতে পারে। এখানে উজ্জ্ব থাকতে পারে, আবার উল্লেখ থাকতে পারে, নাও পারে বাংলা বাক্যে। যেমন আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। এই বাক্যটা আমরা আমি একজন ছাত্র বলতে পারি, আবার কেউ বলতে পারে আমি হই একজন ছাত্র। এখানে হই, হয়, হন এই কথাগুলো হই, হয়, হন এই ক্রিয়াপদগুলো সাধারণত উজ্জ্ব থাকতে পারে, আবার কেউ বলতেও পারে। সো বলুক অথবা না বলুক আমরা এই জাতীয় বাক্যগুলো যেখানে হই, হয়, হন উজ্জ্ব আছে অথবা উজ্জ্ব নেই বলা হয়েছে এরকম ক্ষেত্রে আমরা বাক্যগুলোকে সাবজেক্টের পর অ্যাম ইজ আর আদার ওয়ার্ড ব্যবহার করব। যেমন বন্ধুরা আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। আমি একজন দোকানদার, আমি শপকিপার। আমি দুর্বল, আই এম উইক। আমি মূর্খ বা অজ্ঞানী, আই এম আনওয়াইজ।
অনুরূপভাবে আমরা ছাত্র উই আর স্টুডেন্টস, তোমরা ছাত্র ইউ আর স্টুডেন্টস, তাহারা ছাত্র দে আর স্টুডেন্টস, ছেলেগুলো ছাত্র দ্য বয়েজ আর স্টুডেন্টস। তেমনিভাবে আপনারা বলতে পারেন উই আর শপকিপার্স, ইউ আর শপকিপার্স, দে আর শপকিপার্স, দ্য বয়েজ আর শপকিপার্স। সো বন্ধুরা এইভাবে আমরা অ্যামিজার যুক্ত বাক্যগুলো করবো। এখন ইজি দিয়ে কীভাবে সেন্টেন্স হয় লক্ষ্য করি। হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ এ শপকিপার, হি ইজ উইক, হি ইজ আনওয়াইজ। তেমনি হবে শি ইজ আ স্টুডেন্ট, শি ইজ এ শপকিপার, শি ইজ উইক, শি ইজ আনওয়াইজ। সো আমরা লক্ষ্য করলাম বন্ধুরা, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে শুধু ইজ যোগ করবো, ফার্স্ট পার্সন আই এর সাথে শুধুমাত্র অ্যাম যোগ করবো, আর প্লুরাল যত সাবজেক্ট আছে এবং ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল এবং থার্ড পার্সন প্লুরালের সাথে আমরা আর যোগ করবো বন্ধুরা। সো আমরা এভাবেই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করবো। আমরা কয়েকটা আরও সেন্টেন্স লক্ষ্য করি। আমি একজন শিক্ষক, আমি টিচার, আমরা হই স্বাধীন অথবা আমরা স্বাধীন, উই আর ইন্ডিপেন্ডেন্ট, সে গরিব, হিজ পোর, তোমরা সৎ, ইউ আর অনেস্ট, তারা ধনী, দে আর রিচ। বাংলাদেশ আমাদের প্রিয় দেশ, বাংলাদেশ ইজ আওয়ার ফেভারিট কান্ট্রি। সো বন্ধুরা, অ্যাম ইজ আর যুক্ত বাক্য কখন আমরা গঠন করব লক্ষ্য করছি। বাংলা কেউ হই, হয়, হন ইত্যাদি থাকতে পারে উল্লেখ, অথবা নাও থাকতে পারে। যেমন সে গরিব, এখানে সে হয় গরিব, হয় কথাটা উল্লেখ নেই, তবু আমরা ইজ দিয়ে বা অ্যামিজারের মধ্যে ইজ দিয়ে আমরা হির পরে ইজ ব্যবহার করে সেন্টেন্সটা গঠন করব। হিজ ফো, তোমরা সৎ, তোমরা হও সৎ, এরা বলা যেতে পারতো বাট বলা হয়নি। সো ইউ আর অনেস্ট, তারা ধনী, দে আর রিচ। সো পরবর্তী স্ট্রাকচার লক্ষ্য করি বন্ধুরা। আসি, আসো, আসেন, আসি, আসো, আসেন, এইরকম ক্রিয়াপদগুলো আমরা হ্যাভ হ্যাজ দিয়ে আমরা সেন্টেন্স গঠন করব। আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন, ছেলেটি একটি বই আছে, দ্য বয় হ্যাজ এ বুক, তোমাদের একটি বিড়াল আছে, ইউ হ্যাভ এ ক্যাট। সো বন্ধুরা, আই, উই, ইউ, দে, দ্য বয়েজ এসব সাবজেক্টের পর হ্যাভ, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে শুধুমাত্র হ্যাজ, আর অন্য সব সাবজেক্টের পর হ্যাভ। আমরা প্রথম স্ট্রাকচারে লক্ষ্য করেছিলাম, প্রথম স্ট্রাকচারে দেখেছি যে শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি, শি, ইট, দ্য বয়ের ক্ষেত্রে এস বা ইয়ের যুক্ত ভার্ব ব্যবহার করেছি, কিন্তু এক্ষেত্রে আমরা লক্ষ্য করব হি, শি, দ্য বয়, ইট ইত্যাদি সাবজেক্টের উপর হ্যাজ ব্যবহার করব। হি হ্যাজ এ ব্যাগ, শি হ্যাজ এ ব্যাগ, দ্য বয় হ্যাজ এ ব্যাগ, ইট হ্যাজ এ ব্যাগ। কিন্তু আই হ্যাভ এ পেন, উই হ্যাভ এ পেন, ইউ হ্যাভ এ পেন, দে হ্যাভ এ পেন, দ্য বয়েজ হ্যাভ এ পেন। আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন, ছেলে একটি বই আছে, দ্য বয় হ্যাজ এ বুক, তোমাদের একটি বেল আছে, ইউ হ্যাভ এ ক্যাট। সো বন্ধুরা, এগুলো হচ্ছে বেসিক সেন্টেন্স এবং এগুলো ব্যবহার করে আমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবো। আমরা আরও বেশি প্র্যাকটিস করব এবং প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা নতুন নতুন সেন্টেন্স বলা শিখব। সো এই আজকের প্রথম ক্লাসে আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে অবশ্যই ইংরেজি বলা শুরু করতে পারেন। আমরা পরবর্তী স্লাইডে বা পরবর্তী ক্লাসে অনেকগুলো ভার্বের সাথে পরিচিত হব। সো আপনারা ইংরেজি ভার্ব মিনিমাম প্রতিদিন 20টা করে ভার্ব দিয়ে বর্তমানে স্ট্রাকচারগুলো প্র্যাকটিস করবেন। মুখে মুখে কোনো পার্টনারের সাথে কথা বলতে পারেন, নিজে নিজেই কথা বলতে পারেন। সো কথা বলতে বলতে আপনাদের মুখে ইংরেজিটা চলে আসবে অটোমেটিক্যালি, কারণ আমরা তো নেটিভ স্পিকার অফ ইংলিশ না, আমাদের মাতৃভাষাও ইংরেজি না, আমাদের কষ্ট করে শিখতে হবে বন্ধুরা। সো আমার মনে হয় আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদেরও রিকমেন্ড করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সো থ্যাংক ইউ।